আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমরা যুদ্ধের যে ক্লাস আলোচনা করেছিলাম, গত ক্লাসে আমরা পর্ব 2 আলোচনা করেছি, আজকে হচ্ছে পর্ব 3। আহ ইতিহাসের যে ধারাবাহিক যুদ্ধগুলো আলোচনা করেছিলাম সেটার আজকে হচ্ছে কি 3 নাম্বার পর্বের ক্লাসের 10 নাম্বার পয়েন্টের যুদ্ধ, যেমন বক্সারের যুদ্ধ 1764 সালে। এটা পরীক্ষায় প্রশ্ন হয় যে বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়। 1764 সালে, আপনারা সবাই জানেন। পলাশির যুদ্ধের পরে 1757 সালের পরবর্তী সময় ইংরেজদের যে যুদ্ধটা হয় সেটা ছিল ইংরেজ সেনাপতি হেক্টর মনরোর সাথে ভার্সেস মীর কাসিমের সাথে। হ্যাঁ, এই যুদ্ধটা হয় 1764 সালে। ইংরেজরা যখন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর তারা যখন তাদের শাসন ব্যবস্থা স্থায়িত্ব করার একটা প্রক্রিয়া শুরু করলেন, সেটার প্রেক্ষাপটেই মীর কাসিম হচ্ছে কি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, এবং ইংরেজ সেনাপতি হেক্টর মনরো তখন এখানকার শাসন ক্ষমতায় ছিলেন। এবং সেই যুদ্ধে মীর কাসিমকে তারা পরাজিত করে বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। 11 নম্বর হচ্ছে কি ট্রাফালগার যুদ্ধ 1805 সালে, ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স। এই ট্রাফালগার যুদ্ধ মূলত পরীক্ষায় প্রশ্ন হয় ট্রাফালগার যুদ্ধ কত সালে সংঘটিত হয়। 1805 সালে। এবং এই ট্রাফালগার জায়গাটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কি লন্ডনে অবস্থিত। লন্ডন, ট্রাফালগার লন্ডনে অবস্থিত। এই ট্রাফালগার যুদ্ধ মূলত কেন হয়েছিল সেটা যদি আমরা দেখি, যেমন ফ্রান্স যখন ইংলিশ চ্যানেল যেটা ছিল, হ্যাঁ, ফ্রান্স ইংলিশ চ্যানেলের উপর কর্তৃত্ব আরোপ করার জন্য যেই যুদ্ধ সংঘটিত হয় সেটা ছিল ট্রাফালগার যুদ্ধ। যে ট্রাফালগার যুদ্ধে ইংল্যান্ড ফ্রান্সকে পরাজিত করে, ইংল্যান্ড জয়লাভ করে। হ্যাঁ, এই ট্রাফালগার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1805 সালে। এবং এই ট্রাফালগার যুদ্ধ, ট্রাফালগার এই স্থানটা কোথায় অবস্থিত? লন্ডনে। এটা পরীক্ষায় প্রশ্ন হয়েছে। তা 12 নম্বরে যে যুদ্ধ সেটা হচ্ছে কি ওয়াটারলু যুদ্ধ। 1815 সালে এই ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল। ওয়াটারলু হচ্ছে কি বেলজিয়ামের ব্রাসেলসে এই স্থানটা। এবং এই ওয়াটারলুর যুদ্ধ 1815 সালে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে এই ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়েছিল। তবে ইংরেজ এবং ফ্রান্সের এই যুদ্ধে ইংল্যান্ড জয়লাভ করে, এবং আহ, ফ্রান্স অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে পরাজিত হয়। ইংল্যান্ডের পক্ষে তখন সেনাপতি আর্থার ওয়েলসলি ডিউক অফ ওয়েলিংটন যার উপর ছিল, এবং ফ্রান্সের হচ্ছে কি নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে হেরে যায়। আমরা জানি যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব, এইরকম একটা উক্তি নেপোলিয়ন বোনাপার্ট করেছিলেন। এবং এই নেপোলিয়ন বোনাপার্টকে যখন এই যুদ্ধে হেরে যায়, তখন তাকে প্রথমে 1815 সালে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন করা হয়। নেপোলিয়ন বোনাপার্টকে সর্বপ্রথম ভূমধ্যসাগরের সেন্ট এলবা দ্বীপে 1815 সালে নির্বাসন করা হয়। পরবর্তী সময়ে আহ পুনরায় সৈন্য সংগ্রহ করে ফ্রান্স অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্ট ইউকের বিরুদ্ধে বা ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করলে তাতেও নেপোলিয়ন বোনাপার্ট তথা ফ্রান্স যুদ্ধে পরাজিত হয়। এবং এই নেপোলিয়নকে যুদ্ধে পরাজিত হওয়ার পর 1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয়া হয়। পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে যে নেপোলিয়ন বোনাপার্টকে কোথায় নির্বাসন দেওয়া হয়। অ্যান্সার হচ্ছে কি সেন্ট হেলেনা দ্বীপ। কত সালে? 1821 সালে। কিন্তু সেন্ট হেলেনা দ্বীপ যেটা 1821 সালে নির্বাসন দিয়েছিল, তার আরো আগে 6 বছর আগে 1815 সালে প্রথম পরাজিত হওয়ার পর তাকে ভূমধ্যসাগরের তীরে যেই সেন্ট এলবা দ্বীপ আছে সেখানে নির্বাসন দেওয়া হয়। তাহলে আমরা নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে যদি জানি, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো, সেটা হচ্ছে কি নেপোলিয়ন বোনাপার্টের ন্যূনতম উক্তিটা আমরা বিভিন্ন স্পিচ বা ভাষণ বা স্পিচ কথা বা কোনো কোটেশন হিসাবে ইউজ করেছি। পরবর্তীতে 1839 এবং 1842 সালে একটা আফিম যুদ্ধ হয়। সেই আফিম যুদ্ধে ইংল্যান্ড এবং চীনের মধ্যে এই আফিম যুদ্ধটা হয়। মূলত ব্রিটিশরা চীনে আফিম ব্যবসার এত প্রসার করে ফেলেছিল যে চীনা সরকার তা বন্ধ করতে বাধ্য করে। এবং চীনে ব্রিটিশ নাগরিক চীনে যখন একজন ব্রিটিশ নাগরিককে হত্যা করে, তখন চীন এবং ইংল্যান্ডের মধ্যে এই আফিম যুদ্ধটা হয়। 1882 সালে নানকিং চুক্তির মাধ্যমে চীনারা ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করে। অর্থাৎ যখন যুদ্ধে ইংল্যান্ড জয়লাভ করে, তখন চীনের সাথে ইংরেজরা একটা চুক্তি করে। সেই চুক্তির নাম হচ্ছে কি নানকিং চুক্তি। পরীক্ষায় প্রশ্ন হয় নানকিং চুক্তি কত সালে সংগঠিত হয়। অ্যান্সার হচ্ছে 1882 সালে, যে চুক্তির মাধ্যমে আফিম যুদ্ধ সমাপ্তি ঘটে ইংরেজদের কাছে বা চায়নারা কলোনিয়াল অংশ হিসেবে, রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবার আসি অর্থাৎ আফিম যুদ্ধে ইউনাইটেড কিংডম জয়লাভ করে। আমি এখানে যেটা ডাবল রাইট চিহ্ন দিয়েছি, এগুলো হচ্ছে উইন করার যে দেশগুলো আছে সেই দেশের কথা বলেছি। তারপর হচ্ছে ক্রিমিয়া সংকট। ক্রিমিয়া যুদ্ধ 1853 থেকে
1856, 3 বছর 4 বছর ধরে ক্রিমিয়া যুদ্ধ হয়েছিল। ফ্রান্স, ইংল্যান্ড এবং তুরস্ক ভার্সেস রাশিয়ার সাথে এই ক্রিমিয়া যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মূলত এই শক্তি জয়লাভ করেছিল, ফ্রান্স, ইউকে এবং তুরস্ক শক্তি জয়লাভ করেছিল। মূলত ক্রিমিয়া যুদ্ধ হওয়ার পেছনের কারণ ছিল যে দারদানালিস প্রণালী, যুদ্ধজাহাজ যাতে চলাচল করা এবং ওটোমান তুর্কি এলাকায় রাশিয়ার আক্রমণ। ওটোমান যে সুলতান সুলেমান, যে ওটোমান তুর্কি ছিল, টার্কি ছিল, তাদের যে রাশিয়া আক্রমণ, এবং রাশিয়া এই যুদ্ধে পরাজিত হয়। যদিও 2014 সালে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেয় এবং এখনো পর্যন্ত এই ক্রিমিয়া সংকট নিয়ে ক্রিমিয়া যুদ্ধ চলমান আছে, রাশিয়া এবং ক্রিমিয়া যুদ্ধের, ইউক্রেন যুদ্ধের সংঘাত হিসাবে। তারপর হচ্ছে কি আমেরিকার গৃহযুদ্ধ 1861 থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধ চলে। আমরা জানি সিভিল ওয়ারের ওই সময়ের আমেরিকার অন্যতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, ইতিহাসের যে যিনি গেটিসবার্গ ভাষণ দিয়েছিলেন, সেই গেটিসবার্গ ভাষণে আহ, এই আব্রাহাম লিঙ্কন, যাকে দাস প্রথা বিলুপ্তের অন্যতম কারিগর বলা হয়, এই আব্রাহাম লিঙ্কনই আহ, গণতন্ত্রের, ডেমোক্রেসির সুন্দর সংজ্ঞাটা দিয়েছেন। ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই আমেরিকার গৃহযুদ্ধ থামানোর পেছনে এই আব্রাহাম লিঙ্কনের বড় অবদান ছিল। এবং আমেরিকার গৃহযুদ্ধ হওয়ার পেছনে কারণ ছিল অর্থনৈতিক মন্দা। আহ কৃষ্ণ, যে আমাদের যে কালো যে নিগ্রো যে জাতি আছে তাদেরকে দাস মুক্তি দেওয়া এবং ইউএসএ কে আঞ্চলিক সম্প্রসারণ বা সাম্রাজ্য নীতিকে বাস্তবায়ন করা, এটা ছিল আমেরিকার গৃহযুদ্ধের রিজন, যেটা এই আমেরিকার গৃহযুদ্ধকে সমাপ্তি ঘোষণা করার পেছনে সর্বশেষ যে প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন কি আব্রাহাম লিঙ্কন। আমরা আব্রাহাম লিঙ্কনকে যে গেটিসবার্গের ভাষণ দিয়েছিল সেই ভাষণের সাথে তুলনা করতে পারি, এবং আব্রাহাম লিঙ্কন দাসপ্রথা বিলুপ্তের সাথে আমরা তার সাথে নাম জড়িত আছে, এবং আমেরিকার গৃহযুদ্ধ অবসানের ক্ষেত্রে এই আব্রাহাম লিঙ্কন বিশাল বড় অবদান রেখেছিলেন। এবং সর্বশেষ গণতন্ত্রের সর্বোচ্চ সুন্দর সংজ্ঞাটা দিয়েছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই আব্রাহাম লিঙ্কন। এভাবে হচ্ছে কি ইতিহাসের ধারাবাহিক যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল। আশা করি আমরা যুদ্ধের 3টা পর্বের আলোচনায় আমাদের যে যুদ্ধগুলো আছে, যেগুলো থেকে প্রশ্ন হয়, সেটা নিয়ে উপস্থাপন করছি। আমরা পরের ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধ, যেহেতু হচ্ছে বিশ্বযুদ্ধের বিশাল আলোচনা, ওই প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা ডিটেলসে জানবো ইনশাল্লাহ। ধারাবাহিক ক্লাসগুলো করেন। পরের ক্লাস ইনশাল্লাহ আমরা প্রথম বিশ্বযুদ্ধ আলোচনা করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা আমার অডিয়েন্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এমন নতুন অডিয়েন্স আছেন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আন্তর্জাতিক বিষয়াবলী সাথে পাশাপাশি অন্যান্য বিষয়াবলী আমরা যে ক্লাসগুলো দিয়ে আসছিলাম, সেটা আপনাদের জন্য উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।